আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডার সময়টা কমে গেছে। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেটা আপনারা নিশ্চয়ই সেটা সবাই কমপ্লিট করেছেন। আজকে আমরা যে সম্পর্কে জানব, কালীঘাট পট। কালীঘাট পট কি, কেন কালীঘাট পট তৈরি হয়েছে, আমরা সেই সম্পর্কে জানব। কালীঘাট পট, কালীঘাটের পট কি সেটা আমরা একটু দেখি। লৌকিক শিল্প থেকে শহরে প্রেক্ষাপট। কালীঘাট পট পটচিত্রের বীজ বোনা শুরু হয়েছিল লৌকিক শিল্পে। মেদিনীপুর, দক্ষিণ পশ্চিম পরগনার গ্রামে গ্রামে পটুয়ারা জড়ানো পট খুলে খুলে সুরে করে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী কাব্যের মতো পাঠ করে জীবিকা নির্বাহ করতেন। ব্রিটিশ শোষণে গ্রামের অর্থনীতি যখন ভেঙে পড়তে শুরু করলো, গ্রামের মানুষেরা শহরের দিকে যাত্রা শুরু করলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেমন তার পথের পেঁচালী উপন্যাসে দেখিয়েছেন, নিশ্চিন্তপুর গ্রামের হরিহর যশ যামিনী পেশায় পশুদস্ত হয়ে কাশীর দিকে যাত্রা করলেন সপরিবারে। পটুয়ারা তাদের অন্নসঙ্গী, যেমন মৃৎশিল্পী, সূত্রধর, চারুশিল্পীদের সঙ্গে কলকাতায় এসে ভিড়ল। পটুয়ারা জড়ো হলো কালীঘাট মন্দিরের চারপাশে। 1809 সালে কলকাতায় জমিদার সাবর্ণ চৌধুরীদের হাতে পৌরাণিক মিথ জড়িত কালীক্ষেত্রে তৈরি হয়েছিল নতুন আটচালা মন্দির। এই মন্দিরের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। চারপাশের বাজার, গ্রামের পটুয়ারা তাদের ধর্মীয় পটের খদ্দর ধারায় আসার কালীঘাট মন্দিরের চারপাশে বসতি স্থাপন করল। হোগলার ঘর করে বসবাস করতে তার বাইরের দিকটায় ছবির দোকান তৈরি করলো। সেখানেই ছবি এঁকে বিক্রি করতে থাকলো। তাদের অন্নসঙ্গীরা যেমন মৃৎশিল্পীরা কুমারটুলিতে, কারুশিল্পীরা ততদিনে গড়ানহাটায় বটতলায় ঝাঁকিয়ে বসেছে। শহরে যাতাকলে নিঙ্গরোদে কালীঘাট পট নিজেকে নতুনভাবে উজ্জীবিত করলো, নিজেকে তুমুল ভাঙচুর করলো, পুরানো পোশাক বদলে ফেলতে চাইল। লৌকিক শিল্পের খাঁচা থেকে বেরিয়ে এসে ডানা মেলল এক নতুন শিল্পের আকাশে। এই উত্তরণের পথ কখনোই সুগম ছিল না, খুব শৈল্পিকও ছিল না। অর্থনৈতিক চাপে শিল্পীরা নিজেদের বাকিয়ে চুরিয়ে নিলেন, অহেতুক গোড়ামি নিয়ে বসে রইলেন না। আগে 20 ফুট দীর্ঘ জড়ানো পট তারা বিক্রি করতেন না, শুধু কবিতার সুরে সুরে পাঠ করতেন। কলকাতায় প্রথম এসে তারা এই জড়ানো পট দেখিয়ে রোজগার করতে চেয়েছিলেন। কলকাতার অনেক জায়গায় তখনও গ্রামের পরিবেশ। পরে কলকাতা ক্রমেই শহুরে রূপ ধারণ করল। মানুষ যাত্রা, থিয়েটারে বেশি আকৃষ্ট হয়ে পড়ল। জড়ানো পটের পুরানো ফর্ম তাদের আর টেনে রাখতে পারল না। কালীঘাট পটুয়ারা রোজগারের অন্য পথ খুঁজে ফিরলেন। জড়ানো পট ভেঙে ভেঙে তারা একক পট তৈরি করলেন সহজে বিক্রির জন্য। তাড়াতাড়ি ছবি আঁকা শেষ করার জন্যে জড়ানো পটের মতো ছবির পশ্চাৎভূমিতে আঁকা লুপ্ত করে দিলেন। অল্প কয়েকটি রেখা আর কিছু সংক্ষিপ্ত রঙের প্রলেপের সংযোগে তারা ছবি আঁকতে থাকলেন। ছবির যা কিছু অপ্রয়োজনীয় অংশ বিসর্জন দিয়ে। এর পেছনে অর্থনৈতিক চাপ কাজ করলেও পট হয়ে উঠল আরও পরিশীলিত, আরও সংক্ষিপ্ত।
পরবর্তী যুগে যা মিনিলাম আর্ট নামে বিদেশি শিল্পীদের প্রচার পেয়েছে। মিনিলাম বা মিনিয়েচার অর্থাৎ ছোট চিত্র, যে 5 ইঞ্চি 4 ইঞ্চি, যেটা একটা নোটবুকের মতো, এমন টাইপের চিত্র তারা তৈরি করতে শুরু করলো। এমনকি সে সময়ে বিদেশ থেকে সবে আমদানি করা স্বচ্ছ জল রঙও কালীঘাট পটুয়ারা হাতে নিলেন সাগ্রহে। কোনো সুতমার্ক না রেখেই প্রাচ্য শিল্পের পরম্পরায় ব্যবহৃত ভেষজ পদ্ধতিতে তৈরি অস্বচ্ছ রঙে সরিয়ে রেখে এর পেছনেও সেই দ্রুত ছবি শেষ করার তাড়া, যাতে একসঙ্গে অনেক ছবি আঁকা যায়, দৈনন্দিন রোজগারকে বাড়ানো যায়, কালীঘাট মন্দিরের চারপাশে ভিড় করা তীর্থযাত্রীদের চাহিদা মেটানো যায়। গুরু সদয় দত্তের মতো লৌকিক শিল্পের তন্নিষ্ঠ সংগ্রহকারী কালীঘাট পট দুহাতে কিনেও শেষ পর্যন্ত মেনে নিতে পারেননি কালীঘাট পটের এই শহুরে পট পরিবর্তনকে। তার মতে শহরের আগ্রাসী প্রভাব এই শিল্পকে ক্রমাগত দূষিত করেছে। আগের জড়ানো পটশিল্পের চিত্র অনেক নির্মল ও শৈল্পিক ছিল এবং অনেক বেশি ক্লাসিক ছিল। বিশ্বের যে কোনো ক্লাসিক শিল্পের সঙ্গে এক সারিতে স্থান পাওয়ার যোগ্য ছিল তাদের চিত্রকলা। গুরুসদয় দত্তের এই গোড়া মন্তব্যের পাশাপাশি অজিত ঘোষের মতো কালীঘাট পটের প্রথম যুগের এক বিশেষজ্ঞের মতবাদ রাখলে অন্য স্বর শোনা যাবে। কালীঘাট পটে যে সাহসী ও উজ্জ্বল তুলির রেখা দেখা যায় তা অনেকাংশেই চাইনিজ ক্যালিগ্রাফির মতো। তুলির একটা লম্বা দীপ্ত মোচরে রেখাগুলো আঁকা যেখানে কোনো দ্বিধা নেই, সামান্যতম কাঁপুনিও নেই। কোথাও কোথাও রেখার চলন এমন যে তার কোথাও শুরু আর কোথায় শেষ তা বোঝা যায় না। সেই আমলের আরেকজন বিধ্বস্ত শিল্পী ও শিল্প সংগ্রাহক মুকুল দে ও কালীঘাট চিত্রকলাকে সাহসী ও আকর্ষণীয় বলে বর্ণনা করেন। তার মতে কালীঘাট শিল্প একেবারে আলাদা ধরনের চিত্র ও সহজ এর প্রকাশভঙ্গি। বিষয় নির্বাচনেও পটচিত্রের ধর্মীয় প্রভাবকে ক্রমেই পাশ কাটিয়ে যাচ্ছিল কালীঘাট চিত্র। বেছে নিচ্ছিল শহরের ডাইকোটমি, শহরের বিদর্শিত রূপকল্প। শেষের দিকে রূপান্তরিত হতে হতে বিশুদ্ধ চিত্রশিল্পের দিকেও কিছুটা ঝুঁকে পড়েছিল। সেখানে বিষয় হয়ে পড়েছিল গৌণ। এইভাবে চিত্রপটের আবরণও ছিঁড়ে কালীঘাট পট ক্রমেই অর্জন করে নিচ্ছিল এক নিজস্ব চিত্রভাষা, হয়ে উঠছিল এক অসাধারণ শহরের চিত্র বা আরবান আর্ট, যার নজির শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর চিত্র ইতিহাসে বিরল। কালীঘাট পট বিভিন্ন পর্যায়। শহরের মানুষের রুচি ও পছন্দ খুব ক্ষণস্থায়ী, মুহূর্তে মুহূর্তে তার দিক বদল ঘটে। কালীঘাট পটচিত্রের শিল্পীরা এর সঙ্গে মানিয়ে নিতে চাইলেন, ক্রমাগত বদল করে নিলেন তাদের প্রকরণের আর বিষয়। এই পরিবর্তনকে ভাগ করে নিলে 3টি মূল পর্যায় পাওয়া যায়। 1, 1800 থেকে 1850। কালীঘাট পট এই সময় সূতিকাগারে বাড়ছে, নিজস্ব বৈশিষ্ট্য অর্জন করছে। কালীঘাট পটের মূল বৈশিষ্ট্য বড় প্রতিমা, সাহসী রেখা, শূন্য পশ্চাৎপট, উজ্জ্বল রং, রেখা প্রান্তরেখার বরাবর স্তর নির্মাণ করে আয়তনের আভাস দেওয়া, ধূসর অলঙ্কার ও কারখানায় নির্মিত কাগজে ও বিদেশি স্বচ্ছ জল রঙের ছবি আঁকা। দেখেন এখানে কিন্তু একটা মূল কথা বলে গিয়েছে। তাহলে কালীঘাট পটের যে বৈশিষ্ট্যমালা, আমাদের প্রশ্ন আসতে পারে কিন্তু যে কালীঘাট পটের বৈশিষ্ট্যটা কী। যখন বৈশিষ্ট্য আপনাকে লিখতে হবে তখন আপনাকে কিন্তু এই চিত্রধারার মধ্যে কি উপস্থিত ছিল বা এই চিত্রধারা কোন প্রকল্পে করা হয়েছে ওইটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে যে কালীঘাট পটের মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল।
যে আপনার যে দেবদেবীর যে ফিগারগুলো ছিল সেগুলোকে কি করা হতো, একটু বড় করে দেখানো হতো। কারণ কি ফোকাস অফ পয়েন্ট বা ফোকাস অফ সাবজেক্ট, যেটা সাবজেক্টিভ কাজ বা ফিগার, যেহেতু আমরা সবসময় বুঝি যে ফিগারেটিভ কাজ যদি চিত্র ভাষার মধ্যে থাকে বা চিত্রকলার মধ্যে থাকে তাহলে ফিগারকে আমরা সাবজেক্ট হিসেবে উপনীত করে থাকি। তো সেক্ষেত্রে এখানে কালীঘাটের পটকে, যেহেতু তারা কালীঘাটের পটে দেবদেবতার হচ্ছে গিয়ে ছবিটা আঁকা হতো বা তাদেরকে উপস্থিত করা হতো, সেজন্য তাদেরকে বড় করে দেখানো হতো যে তারা যে সাবজেক্ট বা তাদের কথা বলা হচ্ছে এটাকে বোঝানোর জন্য। তারপরে দেখেন সাহসী রেখা, মানে রেখাগুলো খুবই এক টানে করা হতো, নট ভেঙে 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 ভেঙে, মানে রেখার যে টোনগুলো ছিল সেটা বোঝা যেত যে না উনি অনেক মানে নিজের কনফিডেন্স লেভেল থেকে হচ্ছে জিনিসটা করেছেন। যে আপনি যখন নিজের বুদ্ধিমত্তা বা নিজের জানা থেকে কোনো কিছু করবেন সেটার উপস্থিতি, সেটার পরিক্রম একটা রকম হবে, আর যখন আপনি একজনের করা কিছু বা একজনের জানা কিছু আপনি উপস্থিত করবেন সেখানে আপনার পরিক্রমটা একরকম হবে। কারণ যে ভুল হতে পারে, কিন্তু যখন নিজের কোনো কিছু করা হয় তখন কিন্তু মাথার ভিতরে ওই ভুল হবে এই কাজটা আমাদের করে না, তখন কাজটাই একদম অন্যরকম হয়। আমি যা করবো এটাই আমার কাজ, এখানে আর মানে ভুলের কিছু নাই। মূলত এই কনফিডেন্সটা তাদের মধ্যে কাজ করত। তারপরে দেখেন শূন্য পশ্চাৎপট উজ্জ্বল রং, যে কিছু কিছু জায়গা ছিল যেখানে ফাঁকা রাখা হতো, আর যে কালারগুলো ইউজ করা হতো সেটা খুব চকচকে, অর্থাৎ কি মানে টাচি, যেটা চোখে লাগে। যে আমরা যেমন দেখি কোনো জায়গার মধ্যে হলুদ রং, লাল রং বা কমলা রং, এইসব রং যদি থাকে, এর পাশে যদি নীল রং, আকাশি রং, বেগুনি রং এগুলো থাকে, তাহলে চোখে কোনটা লাগে? এই হলুদটা, লালটা, কমলাটা। কারণ কি এই রঙের শাইনিং বা আকৃষ্টটা বেশি। তো এমনই উজ্জ্বল রঙের ব্যবহার হতো ছবিটির মধ্যে। তারপর দেখেন প্রান্তরেখা বরাবর স্তর নির্মাণ করে আয়তনের আভাস দেওয়া, মানে আমরা আই লেভেলকে যেটা বলি আমরা প্রান্তরেখা বা বিষুবরেখা, ক্রান্তিরেখা যেটাকে বলি, অর্থাৎ কি যে জিনিসটা বিলীন হয়ে যায় একদম, এরপরে আর কি দেখা যায় না। তা ওই ক্ষেত্রে আমরা যে এমন রেখা ইউজ করা হতো যে এখানে দ্বারা বোঝা যেত যে ল্যান্ডিংটা অনেক বড়, আয়তনটা অনেক বৃহৎ। তারপরে দেখেন ধূসর অলঙ্করণ বা কারখানায় নির্মিত বিদেশি কাগজ সরঞ্জামের আকার মতো, অর্থাৎ মানে যে ফিগারগুলো করা হতো তাদেরকে যে ছবি মানে সাজানো হতো, তারা যে অলঙ্কার পরে আছে বা দেবদেবী আঁকা হতো, এরা মানে দেবদেবীকে উপস্থাপন করতো যে দেবদেবীরা অনেক সাজসজ্জা সম্বলিত। আমরা দেখতে পাই আমাদের এখনও আমাদের যে মানে দেবদেবী বানানো হয় বা হিন্দু শাস্ত্র মতে যে পূজা পার্বণ করা হয় সেখানে দেবদেবীদেরকে অলঙ্কৃত করা হয়, মানে সাজসজ্জা করা হয়, অর্থাৎ তারা যা মানে একদম হাই লেভেল, হাই কোয়ালিটি, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হতো। তো এই ক্ষেত্রে জিনিসটাকে অলঙ্করণ করা হতো। তা এইটাই হচ্ছে মূল বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করেছে। তারপরে আমরা দেখেন কি বলেছে যে 1900 থেকে 1930 ট্র্যাডিশনের শেষ পর্যায়ে অনেক বেশি সরলতার দিকে ঝোঁক নির্মাল লুক, বিভিন্ন শিল্প আঙ্গিকে নিজেদেরকে ছড়িয়ে দেওয়া যাতে প্রথাটা সম্পূর্ণ লুপ্ত না হয়ে যায়। অর্থাৎ আমরা যেটাকে বলি ট্রেডিশন, কালচার বা সিস্টেম, যে পর্যায়ক্রমিক যাওয়া, তাই না? আমরা ট্রেডিশন যেটাকে বলি যে চলে আসছে, মানে বংশ পরম্পরায় এটা চলছে, এটা ট্রেডিশন বলা হয়। তা ওইটারও একটা রীতি বা একটা ধারাবাহিকতা বা একটা সিস্টেম ছিল যে কালীঘাটের পট আমি প্রয়োজনে বা হচ্ছে গিয়ে আচার ব্যবহার বা কালচারের উপর ভিত্তি করে কিছু কিছু জিনিস মানুষকে বোঝানোর জন্য বা পরিবর্তন করা বা ধর্মীয় কালচার বা সামাজিক কালচারের উপর ভিত্তি করে আমরা কি করি, শো আপ করে যাই অনেক কিছু, আবার অনেক কিছুকে কি আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। তা সেই ক্ষেত্রে থেকে কিন্তু ট্রেডিশন যেটা, যে আপনি সংস্কৃতি, যে যাত্রাটা শুরু হয়েছে ওই যাত্রাটা কোন কালচার নিয়ে শুরু হয়েছে, কী বোঝানোর জন্য শুরু হয়েছে, মূল জায়গাটাকে ধরে রেখে তারপরে সেটাকে সংস্করণ করা। তাই এটা ছিল হচ্ছে যে কালীঘাটের পটটা যেটা হতো সেটা যে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় গ্রন্থ থেকে এটাকে উপস্থাপন করা হতো, সেই ট্রেডিশনটা রাখা হয়েছে, কিন্তু উপস্থাপনের সিস্টেমটা একটু চেঞ্জ করা হয়েছে। ধর্মীয় ও পৌরাণিক থিমের প্রাচুর্য ছিল প্রথম 100 বছর ধরে এই চিত্রকলার ইতিহাসে।
সামাজিক বার্তা শেষ দুই পর্যায়ের ছবিতে, অর্থাৎ 1850 থেকে 1930 সালে অনেকেই প্রাধান্য পায় সামাজিক ভ্রষ্টামিকে উপহাস করা বা সামাজিক ঘটনাকে চিত্রায়ন করে রেখার মধ্যে কালীঘাট পট এক বিশিষ্টতা অর্জন করে। অর্থাৎ দেখেন যে ধর্মীয় কালচারের সঙ্গে এবার সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক যে রীতিনীতি বা অনুশাসন বা ধারাবাহিকতা বা মানুষের চলন বলন সেইগুলোকে এটার সঙ্গে মিক্সড করে উপস্থাপন করা, যে হচ্ছে কি না শুধু মানে ধর্ম যে বিষয়টা সেটা শুধু মানুষকে জানালেই হবে না, ধর্মের সঙ্গে ধর্মের যে রীতি সেই রীতি পালনের যে অনুশাসন সেটাকেও আমাদেরকে কি উপস্থিত করতে হবে। তাহলে মানুষ মূলভাবে ধর্মটাকে বুঝতে সৃষ্টি করবে যে এইখানে একটা কর্ম ঘটছে বা এখানে একটা কাজ হচ্ছে, এই কাজটা কেন হচ্ছে, এর সঙ্গে এর সম্পর্কটা কি, কিসের ভিত্তিতে এই কাজটা হচ্ছে সেটাকে বোঝানো। শহরের ভঙ্গিমা অর্জন করে নিলেও কালীঘাট চিত্রকলা দুহাত দিয়ে ছুঁয়েছিল লোকচিত্রের হাত। এ শিল্প পুষ্ট হয়নি ভারতবর্ষের জন্য বিখ্যাত চিত্রকলার মতো রাজরার ছত্রছায়ায়, জমিদারদের পৃষ্ঠপোষকতায়। সাধারণ তীর্থযাত্রী মানুষের দক্ষিণেই এ ছবি প্রচার পাচ্ছিল, বিক্রি হচ্ছিল। অর্থাৎ যে কালীঘাটের পটের যে রীতি ছিল বা কালীঘাটের পটের যে চিত্রকথা ছিল সেটা যে ধর্মীয় কার্যকলাপ নিয়ে করা হতো, সেটা যে তখন যারা মানে ধর্মযাজক ছিল বা তারা রাজতন্ত্র ছিল তারা ওইভাবে গ্রহণ করেনি, কারণ তারা তো তাদের নিজের ক্ষমতাকে জাহির করতো বা তাদের কথাটাকেই মানুষকে বোঝানোর চেষ্টা করতো। তাই এইখানে কি হতো, যারা ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় কালচার নিয়ে চলাফেরা করে, যেভাবে হচ্ছে কি তাদের অনুশাসন তারা করে, সেইটাকে তারা ওই যে মন্দির ভিত্তিক যে কাজটা হতো সেখান থেকেই তারা প্রচারটাকে আরও বাড়াতো। যে কারণ কি এইখানে মানুষ নিচ্ছে না, কিন্তু মানুষ যখন মন্দিরে যায়, ধর্মপ্রাণ মানুষ যখন মানে তার ধর্মস্থলে যায় সেখানেই তাকে কিন্তু ধর্মীয় কথাটা বোঝানো সম্ভব। যেমন মুসলমান হলে সে কি মসজিদে গেলে মসজিদে আচ্ছা ইমাম সাহেব বা আচ্ছা গিয়ে যে বক্তা যে কথাগুলো বলবে সেটা সে যেভাবে গ্রহণ করবে, এই কথাটা সেম কথাটা আপনি বাইরে বসে যদি আপনি সাধারণ মানুষ বলেন আপনার কথাটা সেভাবে এভাবে গ্রহণ করবে না। অর্থাৎ জায়গার উপরে ভিত্তি করে মানুষের কি জ্ঞান অর্জনের একটা বিষয় থাকে। একটা শিশু স্কুলে গেলে টিচার যেটা বলে সেটাকে যেভাবে ফলো আপ করে, সে কিন্তু বাসায় কিন্তু পিতামাতার কথা এভাবে ফলো আপ করে না। হ্যাঁ, মানে তার কাছে কিন্তু তার মানে জানার বা হচ্ছে বোঝার জায়গা হচ্ছে গিয়ে ওই জায়গাটা, সে ওইটাকেই ফলো আপ করে। এইটা হচ্ছে গিয়ে গোড়ামিটা ছিল হচ্ছে গিয়ে যারা প্রথাগতভাবে যারা হচ্ছে গিয়ে ধর্মযাজক ছিল বা হচ্ছে গিয়ে আপনার রাজতন্ত্র ছিল, তাদের মধ্যে এই গোড়ামিটা ছিল, তারা তাদেরটাকে উপস্থাপন করার চেষ্টা করতো সবসময়। কালীঘাট পটুয়ারা ছবি আঁকছিলেন এইসব প্রান্তিক মানুষের জন্য, সহজ বিষয় নির্ভর করে সহজ রূপে। অনেক বেশি ছবি আঁকছিলেন সমস্ত পরিবার মিলে, যাতে স্বল্প দামে সে ছবি পৌঁছে দেওয়া যায় সাধারণ ক্রেতাদের কাছে। দেখেন পটুয়ারা তখন কি করতেছিল, তারা খুবই অল্প দামে বিক্রি করা যায় এমন ছবিটা আঁকা শুরু করলো। কারণ কি, যে ধর্মজ্ঞান এই মানুষ যদি মানে অনেক দামি হয় সেটা সহজে সাধারণ মানুষ কি কিনতে পারবে না বা তাদের এই বোঝার চক্ষুটা তৈরি হবে না। তা পটুয়ারা কী করলো, তখন চিন্তা করলো যে আমরা এমন একটা মোটামুটি কম দামের মধ্যে কিছু করার চেষ্টা করি যেটা হচ্ছে গিয়ে মানুষ গ্রহণ করতে পারে বা মানুষ নিতে পারে। এই জায়গা থেকে তারা অল্প দামে ছবিটা আঁকা শুরু করলো, যে অল্প দামে বিক্রি করার মতো ছবি, যে ছবি অল্প দামে বিক্রি করা যাবে কিন্তু কথা ছবির ভাষা সেইটা কিন্তু হচ্ছে গিয়ে ওই জায়গাতে থাকবে, সঠিক জায়গাতে থাকবে। পরে জামনি রায়ের মতো শিল্পীও একই পন্থায় নিজেকে সঁপে দিবেন, কম দক্ষিণা নিয়ে অধিক ছবি আঁকবেন। তার মূল অভিপ্রায় ছিল সবাইয়ের
সমাজের সব স্তরের মানুষের ঘরে ঘরে তার ছবি যেন পৌঁছে যায়। আগে সম্রাট, রাজা বা এ যুগে ব্যবসায়ী, গ্যালারি মালিকদের পৃষ্ঠপোষকতায় শিল্পকর্ম যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, এলিট সমাজে কাঞ্চন মূল্যে বিক্রি হয়ে ছবির সঙ্গে সাধারণ চিত্রামোদীদের সঙ্গে রচিত হচ্ছে যে অগাধ দূরত্ব। কালীঘাট পটুয়া ও যামিনী রায়দের বিদ্রোহ ছিল সেখানেই। প্রয়োজনে তারা মূল ছবির প্রতিলিপি এঁকেছেন অল্প দামে অনেক সাধারণ ক্রেতাকে বিক্রি করবেন বলে। এর জন্য এলিট শ্রেণীর মুখাপেক্ষী শিল্পীদের কিছু হাঁটা সমালোচকদের কাছে রূঢ়ভাবে নিন্দিত হয়েছেন। পরে কালীঘাট পট যখন তুমুলভাবে নন্দিত ও জনপ্রিয়, দেশীয় রাজা জমিদাররা হয়তো নিছক কৌতূহলে সে ছবি সংগ্রহ করছেন, কিন্তু তার প্রাপ্য মর্যাদা দেননি। সেই সব রাজবাড়ি, জমিদার গৃহ এখনও খুললে মুঘল আর্ট, ভিক্টোরিয়ান আর্টের নমুনা পাওয়া যাবে অনেক। কালীঘাট পট হয়তো মিলবে না এটাও, বরং বিদেশি সংগ্রাহকরা যারা ভারতবর্ষের দেশীয় শিকড়কে খোঁজ করতেন, তারা গোছা গোছা কালীঘাট পট সংগ্রহ করে নিয়ে গেছেন নিজেদের দেশে, যত্নের সংরক্ষণ করেছেন সেসব ছবি। কালীঘাট পটের বেশিরভাগই এখন মিলেছে তাদের উত্তরাধিকারীদের কাছ থেকে। ভারতবর্ষের অন্য প্রদেশের অনেক তীর্থযাত্রীও সম্মান দিয়ে কিনে নিয়ে যেতেন এই চিত্রকলা। বেশ কিছু কালীঘাট চিত্রকলার গায়ে তামিল অক্ষর উৎকীর্ণ করা আছে। চিত্র সংগ্রহকের অনুরোধে শিল্পীরা ছবির গায়ে তামিল শব্দে ছবির নাম তুলি দিয়ে এঁকে দিতেন। রাজস্থানের হেভেলি থেকে অনেক মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষ কলকাতায় চাকরি করতে আসতেন। তাদের অনেকেই কালীঘাট পট সংগ্রহ করে নিয়ে গিয়ে রাখতেন দেশের বাড়িতে। পরে সেখান থেকে পাওয়া গেছে অনেক পুরনো কালীঘাট পট। আর্ট কলেজের প্রিন্সিপাল মুকুল দে নিজে সংগ্রহ করেছিলেন বেশ কিছু কালীঘাট পট, যা পরে অনেকটাই কিনে নেন বিদেশি সংগ্রাহক উইলিয়াম আর্চার। দেখেন, একটা জিনিস যে একটা দেশি জিনিস, সেটা একটা বিদেশি আর্টিস্ট সে সংগ্রহ করেছে। তাহলে কেন সংগ্রহ করেছে? সেও তো আর্টিস্ট, কিন্তু সে আরেকজন আর্টিস্ট থেকে এই জিনিসটা সংগ্রহ করেছে। তাহলে এই শিল্পকর্মের মধ্যে কি জিনিস উপস্থিত ছিল বা কি প্রতিক্রিয়া ছিল ওই ছবির মধ্যে, যে সে সেটা সংগ্রহ করতে বাধ্য হয়েছে বা তার মন আকুলিত হয়েছে এই জিনিস সংগ্রহ করার জন্য। অর্থাৎ তার জানা বা বোঝার জায়গায় ওইটা ছিল। শুধুই সামাজিক ও লৌকিক। কালীঘাট পটচিত্রকে শুধুমাত্র লৌকিক চিত্রকলা কিংবা সমাজের দর্পণ বলে থেমে গেছেন অনেক বিশিষ্ট সমালোচক। এর চিত্রগুণকে, এর নান্দনিকতাকে তেমন পাতে দেননি কেউ। লৌকিক সামাজিক চিত্রকলার গণ্ডি পেরিয়ে এই চিত্রে রেখায় যে তীব্র আকুলতা, রঙের যে বিরল উদ্ভাস, তা যেন পৌঁছে যায় বিশুদ্ধ কবিতার নির্জন প্রান্তরে। বিষয়বস্তুকে সরিয়ে রেখে ছবির প্লাস্টিক ধর্ম দিয়ে কালীঘাট পটকে ছেয়ে নিলে উঠে আসবে এক প্রগাঢ় শিল্পবোধ। প্রাচ্যচিত্রে রেখাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন চৈনিক চিত্র, জাপানি চিত্র প্রভৃতি তারই অনুকরণ, যেমন কালীঘাট রেখাচিত্রে। এবং আশ্চর্যের বিষয়, এইসব শিল্প কোনো ছবির বইয়ের প্রভাবে এসব ছবি এঁকে যাননি বা ওই সব দেশে পরিভ্রমণ করেননি বা প্রশিক্ষণপ্রাপ্ত হননি। যে কৌমু চেতনায় শরিক ছিলেন প্রাচ্য শিল্পীরা, তারই ফসল যেন শিল্পীদের মধ্যে রেখাচালনের এই সমধর্মিতা। কালীঘাট পটচিত্রের রঙের যে বিশুদ্ধ প্রয়োগ, প্রাইমারি রঙকে নিয়ে যে অনুত্তেজক হোলিখেলা বা অনুসরণ করে অনেক পরে জগৎ বিখ্যাত হয়েছিলেন,
হেনরি মাতিস। অথচ কালীঘাট শিল্পীরা তথাকথিত লৌকিক শিল্পের নামে অন্ধকারে হারিয়ে গেলেন। দেখেন এখানে একটা মজার বিষয় কি, যে আমরা বিদেশি কালচারগুলোকে দেখি এবং আমরা বিদেশি কালচারগুলোকে অনেক বাহবা দেই, কিন্তু তার চেয়ে ভালো কিছু আমাদের কালচারে যে ঘটে যায় সেটাকে আমরা কখনো প্রাধান্য দিতে চাই না। সেখানে আমরা বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি, বিভিন্ন মানসিক গিয়ে উপস্থিতি, বুদ্ধিমত্তার ভিত্তিতে আমরা সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আবার সেম জিনিসটা দেখেন এখানে কালীঘাটের পটচিত্র শিল্পীদের কিন্তু হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, বা তাদের যে কালচার বা তাদের যে সৃষ্টি কর্মকে সেটাকে সহজে কেউ আমরা গ্রহণ করতে পারছি না। কিন্তু ওই ধারারই শিল্পী হেনরি মাতিস, তাকে বাহবা দেওয়া হচ্ছে, তার শিল্পকর্মকে অনেক টাকা দিয়ে কিনে এনে ঘরে রাখতেছেন। মানে পার্থক্যটা এইখানে যে কাছের জিনিস যত ভালোই হোক সেটাকে প্রাধান্য আমরা দিতে শিখি না। আমরা সবসময় দূরের জিনিস যত নষ্ট হোক সেটাকেই প্রাধান্য দিই। আমাদের কালচারে কিন্তু এটা ঘটে। দেখেন চায়না মাল যতই নষ্ট হোক আমরা ঘুরে ফিরে চায়নাটাই কিনতে যাই। বাংলাদেশের জিনিস যত ভালোই হোক এটা দেশের মাল, ভালো না। হ্যাঁ, কারণ কি ব্যবহার করি নাই, করার আগেই ওটা ভালো না বলে দিলাম। কিন্তু আসলে একটা জিনিসকে আপনি যতক্ষণ নিজে না দেখবেন, তার সম্পর্কে না জানবেন, আপনি তার সম্পর্কে উক্তি করাটা অহেতুক বা বোকামির পরিচয়। আমরা কিন্তু সেই কাজটাই প্রতিনিয়ত করে যাই। কালীঘাট পটে রঙের রেখার এই সিদ্ধি একদিনে হয়নি। দীর্ঘদিন নিবিড় অনুশীলনের পরে বিভিন্ন প্রকরণের সাহায্য নিয়ে বিষয়বস্তুর পরিবর্তনের মধ্য দিয়ে কালীঘাট পট নিজস্ব দিক নির্দেশ পায়। পটচিত্রের শর্ত অনুযায়ী এইসব চিত্রে কোনো ব্যক্তি শিল্পীর নাম উল্লেখিত থাকতো না। অনেক চিত্রই আঁকা হতো সম্মিলিত পারিবারিক প্রয়াসে। সংসারের নারীদের অংশগ্রহণ সেখানে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে প্রধান পটুয়া হালকা পেন্সিল রেখার ছবিটা স্কেচ করে দিতেন। মধ্যকার ছবির রং ভরাট করার কাজটা করতেন সাধারণ পরিবারের নারী সদস্যরা। শেষকালে আবার পরিণত শিল্পীরা ধীর তুলি চালানোর ছবির অন্তিম রেখা টেনে ছবির পূর্ণতা এনে দিতেন। এরও পরে নারী শিল্পীরা কিংবা অল্প বয়সী পুরুষ শিল্পীরা ধাতুচর্ণের রং গুলে ছবির উপর অলঙ্করণের কাজ করতেন। দেখেন যে এই পটচিত্রের সঙ্গে কিন্তু নারীরাও একদম ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, কারণ রং ভরাটের কাজটা তারা করতেন। তারাও কিন্তু শিল্পী, কিন্তু তাদের কিন্তু সেই কদর ছিল না। যে আমরা এখন দেখি আমাদের সমাজে নারী পুরুষের যে অধিকারের কথা বলা হয়, যে সমমানের কথা বলা হয়, আপনি একটা জায়গায় গেলে কিন্তু একটা সময় কি ছিল, নারীরা অবহেলিত, বা নারীদের যত কর্মই হোক তাকে সেই জায়গা দেওয়া, সেই অবদানটাকে প্রকাশ করা আমাদের পুরুষ শাসিত সমাজে সেই ভাষাটা ছিল না, সেই জায়গাটা ছিল না। কিন্তু আজকে দেখেন এই কর্মগুলো ঘটেছে, এই কাজগুলো মানুষ করেছে, এই জন্যই আজকে এই নারীরা প্রাধান্য পাচ্ছে, বা নারীদের যে কর্মদক্ষতার যে প্রয়াস, এই প্রয়াসকে আপনার মেনে নেওয়া, এই প্রয়াসকে উন্মোচিত করা, তাদেরকে তাদের জায়গাকে ফিরিয়ে দেওয়া, সেটা এই শিল্পীদের শিল্প আন্দোলনের মধ্য দিয়েই ঘটে গেছে। আমরা আশা করি আপনারা কালীঘাটের পট সম্পর্কে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব যা বলেছি, আশা করি আপনারা যদি মন দিয়ে এটাকে শোনেন তাহলে কালীঘাটের পট সম্পর্কে আপনাদের বুঝতে আর সমস্যা হবে না। আর যত যাই শোনেন না কেন, নিজের পড়াটা পড়তে হবে। একটা জিনিসকে ভালো করে শিখতে হলে, তার সম্পর্কে ভালো করে জানতে হলে তাকে স্টাডি করতে হয়, আর স্টাডি ছাড়া কোনো জিনিসকে প্রপারভাবেতে জানা যায় না। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আশা